আমরা প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হই, বিশেষ করে শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলে যেসব বিপদের বা দুর্ঘটনার সম্মুখীন হয় তার মধ্যে সবচেয়ে বেশি কমন হলো আগুনে পোড়া বা আগুনে পুড়ে যাওয়া, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া বা ইলেকট্রিকিউশন বা শক খাওয়া, সাপে কাটা, পানিতে ডোবা। আজকে আমরা এইগুলো নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে রয়েছে এই ব্যাপারে কথা বলার জন্য চতুর্থ শ্রেণীর ছাত্রী ফারিহা ফাইরুজ। আমি ফারিহা ফাইরুজ, চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। আজকে আমরা এই ব্যাপারে কথা বলবো। আমরা প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে প্রথমে আগুনে পোড়া নিয়ে কথা বলবো। তার আগে ফারিহা, তুমি কি বলতে পারবা যে প্রাথমিক চিকিৎসার কি কি সাধারণ নিয়ম আছে যে কোনো রকম দুর্ঘটনার জন্য? আমি পারবো। তো প্রথমে আমাদেরকে বড় কারো সাহায্য নিতে হবে, তারপরে নিজেকে নিরাপদ রাখতে হবে। রোগী মানে যে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে তাকে স্থির রাখতে হবে এবং তাকে শান্ত রাখতে হবে। আমরা তুমি ভালো হয়ে যাবে বা সবকিছু ঠিক হয়ে যাবে এরকম কথা বলে তাকে শান্ত রাখতে পারি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি এখন বলো তো যে কেউ আগুনে পুড়ে গেলে বা আগুনের সম্মুখীন হলে বা তার গায়ে যদি আগুনের ছোঁয়া লাগে, আগুন হোক বা গরম পানি হোক, তাহলে সে অথবা তার আশেপাশের মানুষজন প্রাথমিকভাবে কি করবে? কেউ যদি কারো কোনো স্থান যদি আগুনে পুড়ে যায়, মানে ত্বকের কোনো স্থান যদি আগুনে পুড়ে যায়, তাহলে সেখানে আমাদের কমপক্ষে 10 মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে। ক্ষতস্থানে বরফ লাগানো যাবে না, ভুলেও ফোস্কা গলানো যাবে না। বার্নেল বার্নেল মলম বা পানি নারিকেল তেলের সাথে মিশিয়ে ক্ষতস্থানে লাগাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা কথা বলবো কোনো ব্যক্তির যদি বিদ্যুৎ স্পৃষ্ট হয় বা ইলেকট্রিকিউশন বা কারেন্টের শক খাওয়া হয়, সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে কি করতে পারি? সেক্ষেত্রে প্রাথমিকভাবে আমাদের প্রথমে যত দ্রুত সম্ভব সেই ব্যক্তিকে, মানে যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে সে ব্যক্তিকে বিদ্যুৎ থেকে আলাদা করতে হবে। হ্যাঁ, সেটা কিভাবে করতে পারি? সেটা প্রথমে আমরা নিজেকে নিরাপদ রাখবো, হুম। মানে শুকনো কাঠি বা বাঁশ দিয়ে তাকে আলাদা করব। করার চেষ্টা করতে হবে। আর আর তার আগে কি করতে হবে? মেন বিদ্যুতের যে মেন সুইচ আছে সেটা বন্ধ করতে সেটা হবে। বন্ধ করতে হবে। আচ্ছা, আর তারপরে? আলাদা করার সময় কোনো চটের বস্তা বা এরকম কিছু যেটা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, এরকম কিছুতে দাঁড়িয়ে সে কাজটি করতে হবে। হুম। আচ্ছা, তারপরে? ভুলেও ভুলেও বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির গায়ে হাত দেওয়া যাবে না, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে আমরা নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হতে পারি। হ্যাঁ, এটা খুবই ডেঞ্জারাস তাহলে। আচ্ছা, তারপরে? যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা কথা বলবো যে সাপে কাটা আর প্রাথমিক চিকিৎসা নিয়ে। সাপে কাটলে আমরা যা করব, আমাদের সাপ এড়িয়ে চলতে হবে। সাপের রং এবং গড়ন মনে রাখতে হবে। তারপর আমাদের বাড়ির আশেপাশ পরিষ্কার করে রাখতে হবে যাতে সাপ কোথাও লুকিয়ে না থাকতে পারে, এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ নেওয়ার আগ পর্যন্ত বা হাসপাতাল নেওয়ার আগ পর্যন্ত আমাদের কি করতে হবে ওই রোগীকে নিয়ে? আমাদের ওই রোগীকে যথাসম্ভব স্থির রাখতে হবে। হুম। শরীরের যে অংশ, মানে যেখানে কামড় দিয়েছে বা যেখানে সাপে কাটছে সেই জায়গাটাকে কি করতে হবে? সেই জায়গাটা বুক থেকে উম, যথেষ্ট নিচে নিচে রাখতে হবে, রাখতে হবে। এবং এবং সেই জায়গা থেকে একটু উপরে হুম, দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হবে। আচ্ছা। আর সাপে কাটলে কি করা যাবে না বলো তো? সাপে কাটলে সাপ মুখ দিয়ে, মানে যে জায়গায় কেটেছে সেই জায়গায় মুখ দিয়ে চষে চুষে বিষ বের করা যাবে না। হুম। তারপর সাপে যে স্থানে কেটেছে তার আশেপাশের ত্বক কাটা যাবে না। হুম। সে জায়গায় বরফ লাগানো যাবে না। হুম। ভুলেও ওঝা বা সাপুড়ের কাছে যাওয়া যাবে না হুম। পরামর্শের জন্য।
হুম। সাপ ধরার চেষ্টা করা যাবে না। আর প্রয়োজন না হলে রোগীকে বেশি নাড়াচাড়া করা করা যাবে না। যদি নাড়াচাড়া করে তাহলে দেখা যাবে যে বিষ তার যেখানে প্রথম কামড় দিয়েছিল সেখান থেকে ধীরে ধীরে শরীরের অন্য জায়গায়ও ছড়িয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ। আজকে সর্বশেষ কথা বলবো পানিতে ডোবা নিয়ে। প্রায় হয় এরকম, বর্ষাকালে তো বেশি হয়। বিভিন্ন জায়গায় শোনা যায় যে এরকম অত বয়সের একটি বাচ্চা পানিতে ডুবে মারা গিয়েছে। তো এরকম পানিতে ডুবে গেলে প্রাথমিকভাবে কি করতে হবে সেটাও আজকে শুনি ফারিহার মুখ থেকে। পানিতে ডুবে গেলে প্রথমে আমাদের বড়দের কাউকে সাহায্যের জন্য ডাকতে হবে, হুম এবং যদি সম্ভব এবং নিরাপদ হয় তাহলে পানিতে ডুবতে থাকা ব্যক্তির কাছে একটি লম্বা দড়ি বা লাঠি দিতে হবে, যাতে সে সেটা ধরে উঠে আসতে পারে। তাও যদি সম্ভব না হয় তাহলে ভেসে থাকতে পারে এমন কিছু, যেমন বড় কাঠের টুকরো বা কলা গাছ ইত্যাদি পানিতে ভাসিয়ে দিতে হবে, যাতে সে সেটা ধরে ভাসতে পারে এবং উঠে আসতে পারে। যদি তারপরে যদি সে ব্যক্তি শ্বাস না নিতে পারে তাহলে তার থুতনি আলতো করে উপরে উঠিয়ে দিতে পারে, যাতে তার শ্বাসনালী মানে সেটাকে আমরা কি বলি, সিপিআর, তাই না? কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, সিপিআর দিয়ে কি করতে হয়, মুখে শ্বাস কৃত্রিমভাবে মুখ লাগিয়ে শ্বাস দিতে হয় এবং বুকে চাপ দিতে হয়। সেটাও আমরা দেখাবো কিভাবে সিপিআর দিতে হয়। এখন আমরা দেখাবো কিভাবে সিপিআর দিতে হয়। আসলে সিপিআর দেওয়ার উদ্দেশ্য হলো বা কখন দিব, একজন মানুষ যদি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে অজ্ঞান হয়ে যায়, প্লাস যদি মনে হয় যে সে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না, অর্থাৎ তার হার্ট বন্ধ হয়ে গিয়েছে, তখন কার্ডিও পালমোনারি রিসাসিটেশন দিতে হয়, অর্থাৎ মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হয় যাতে সেখান থেকে কিছু পরিমাণ অক্সিজেন যায়। 2 নম্বরে বুকে চাপ দিতে হয় যাতে হার্ট থেকে কিছুটা রক্ত বাহিরে থেকে পাম্প করে রক্ত ব্রেইনে পাঠানো যায়। সেটাই হলো সিপিআর দেওয়ার উদ্দেশ্য, অর্থাৎ বুকে চাপ দিয়ে রক্তটা ব্রেইনে পাঠানো এবং মুখ লাগিয়ে শ্বাস দেওয়া, হলো কিছুটা হলো অক্সিজেন দেওয়া। এই ব্যাপারে আমাদেরকে আজকে সিপিআর দিয়ে দেখানোর সহযোগিতা করবে ফারিহা ফাইরুজ এবং মালিহা মাহাদিয়া। তাহলে ফারিহা বলো, আমরা কিভাবে সিপিআর দিব? প্রথমে আমাদের রোগীকে এভাবে চিৎ করে সোজাসুজি শোয়াতে হবে। কোনো কাত করে বা উপর করে শোয়ানো যাবে না, এতে সমস্যা হতে পারে। কাত করে চিৎ করে শোয়া দিব এবং কি করব, থুতনিটা আলতো করে উপর করব যাতে শ্বাসনালী সরু হয়, এবং পাশাপাশি যদি নাকে এবং মুখে কোনো ময়লা থাকে সেটা পরিষ্কার করে ফেলবো। আচ্ছা, তারপরে মালিহা দেখাও কিভাবে আমরা থুতনিটাকে উঁচু করব। হ্যাঁ, হালকা করে হালকা উঁচু করব। তারপরে সাথে সাথেই বুকে চাপ দেওয়া শুরু করব। কয়বার দিব? 30 বার। 1 2 3 4 5 6 7। মনে করো 30 বার হয়ে গেল, তখন কি করব? তখন মালিহা যেরকম করলো যে মুখে মুখ লাগিয়ে 2 বার শ্বাস দিতে হবে যাতে তার বুক ফুলে। তারপরে আবার সিপিআর স্টার্ট করব, বুকে কম্প্রেশন করা স্টার্ট করব। হ্যাঁ, মনে করো আবার 30 বার হয়ে গেল, তারপরে মুখে আবার শ্বাস দিবে। হ্যাঁ, যা মালিহা করলো, 1 বার 2 বার, তারপরে আবার বুকে চাপ। এভাবে করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত ডাক্তারের কাছে নেওয়া সম্ভব হয় অথবা হাসপাতালে নেওয়া সম্ভব হয়, অথবা তার শ্বাস প্রশ্বাস ফিরে আসে অথবা তার জ্ঞান ফিরে আসে। 30 বার দেওয়া হলো, তারপরে আবার 2 বার শ্বাস দিতে হবে মুখে মুখ লাগিয়ে, এমনভাবে দিতে হবে যাতে বুক ফুলে ওঠে। এটা হলো সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। ধন্যবাদ সবাইকে আজকের এই প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমরা যা বললাম তা শোনার জন্য।